সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য বুকের রক্তে রাজপথ লাল করার দিন 21শে ফেব্রুয়ারি। 1952-র 21-এর পথ ধরে বাঙালি পৌঁছায় 71-এর মুক্তির মোহনায়, অর্জন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 24-এর গণঅভ্যুত্থান এই আত্মত্যাগেরই ধারাবাহিকতা হিসেবে স্বীকৃত। তাই 21শে ফেব্রুয়ারি শুধু মাতৃভাষার মর্যাদার লড়াই, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূতিকাগারী নয়, নতুন বাংলাদেশ গড়ারও মাইল ফলক। আমাদের সেই রক্তঝরা দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা দুনিয়ায় স্বীকৃত। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় অধিকার আদায়ের 21। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোর্শেদ শফিউল হাসান, লেখক ও গবেষক, এবং রেজাউদ্দিন স্টালিন, কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। হৃদয় নিংড়ানো ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, স্মৃতির মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা। 52-71-এর পথ ধরে 24-এর চেতনায় নতুন দেশ গড়ার প্রত্যয়। প্রযুক্তিতে এগিয়ে গেলে বাড়বে ভাষার মর্যাদা। মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বললেন, ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না। শহীদ দিবসে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক, নির্বাচন নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপির। রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দেননি, মন্তব্য নাগরিক কমিটির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ মিছিল। 15 বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার 4,500 মানুষ, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং রাজধানীর খিলগাঁওয়ে করাত কলে ভয়াবহ আগুন ছড়ায় পাশের গাড়ির গ্যারেজেও। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি অধিকার আদায়ের 21। আমরা একটু স্যার আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা আমাদের এই যেটা পড়ছিলাম লিঙ্কে, সেখানেও কিন্তু 21শে ফেব্রুয়ারি বলেছি। যেহেতু আলোচনা আজকে খুব সময় একটু কম পেয়েছি আমরা, সেই হিসাবে একটু মূল পয়েন্টগুলোতেই আলোচনা করতে চাই যে 8 ফাল্গুনকে কিভাবে আমরা 21 হিসেবে মনে রেখেছি বা মনে রাখছি। এটা বিষয় হলো যে এটি একটা ঐতিহাসিক ঘটনার স্মারক। তো ঐতিহাসিক ঘটনাটি যখন ঘটেছিল তখন 21শে ফেব্রুয়ারি দিনটিকেই, এটাকে আমরা অনেক সময় বলে যে ইংরেজি সন বা ইংরেজি তারিখ। এটা ইংরেজি সন বা তারিখ না, এটা খ্রিস্টীয় সন তারিখ আসলে। তো এই 21শে ফেব্রুয়ারি দিনটাকে কিন্তু নির্ধারিত করা হয়েছিল কর্মসূচির জন্য। তো সেটাই অনুযায়ী আমরা পালন করছি, এবং আমরা তো অন্যান্য দিনগুলো এভাবেই পালন করি, সাধারণত ধর্মীয় দিবসগুলো এবং সাংস্কৃতিক কিছু দিবস, যেমন ধরো রবীন্দ্র জন্মবার্ষিকী, নজরুল জন্মবার্ষিকী, এগুলো ছাড়া কিন্তু আমরা বাকি দিনগুলোকে এভাবে পালন করি। তো 21 ফেব্রুয়ারিটা ওইভাবেই কর্মসূচি নির্ধারণ করা হয়েছিল। সেটা কখনো 8 ফাল্গুনের সঙ্গে মেলে, হয়তো কখনো মেলে না, তখন হয়তো সমস্যা হয়। যেখানে মিলে যায় সেখানে তো এই প্রশ্নটা আসে না। কিন্তু আমরা হ্যাঁ, সেটাই একটি দিক আপনি যেটি বললেন, যে আমরা এই যে বাংলা ভাষার গুরুত্ব কি আসলে বুঝতে পেরেছি কিনা। না, বাংলা ভাষার তো গুরুত্ব তো আমরা অনেক ক্ষেত্রেই গুরুত্বটা বুঝতে পেরেছি বলে মনে হয় না। শুধু একটা দিন ব্যাপার নিয়ে তো করার মানে হয় না। এবং আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, যে যখন পাকিস্তানে আমলের কথা, আমি তখন কিশোর বা তরুণ, তখন দেখতাম যে দু একটি পত্রিকা, তারা এই 21শে ফেব্রুয়ারি কেন বলা হচ্ছে, কেন ফাল্গুন না, 8ই ফাল্গুন না কেন, এইটা নিয়ে কিন্তু তারা একটা তর্ক তুলতেন। কিন্তু আমাদের যতগুলো 21শে ফেব্রুয়ারিকে নিয়ে যে গান, কবিতা, সেগুলোতে কিন্তু 21শে ফেব্রুয়ারি কথাটাই আছে। আমাদের ভাষার গান, যে সবচেয়ে বিখ্যাত যে গানটি দিয়ে আমরা প্রভাত ফেরি করি, সেটা 21শে ফেব্রুয়ারিকে নিয়ে। এবং এরকম আরও অনেক কিছু আমাদের সাহিত্যের মধ্যে ব্যাপারটি আছে। এটা ঐতিহাসিক ঘটনার স্মারক। আমার মনে হয় না যে এটা দোষের কিছু মনে হয় না আসলে। স্টালিন ভাই, এই যে ভাষা আন্দোলনের 73 বছর এবং বাংলাদেশ 53 বছর পেরিয়ে গেছে, কিন্তু যে কারণে ভাষার লড়াইটা হয়েছে বা আন্দোলনটা হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, তাদের সেই আত্মত্যাগ কি আমরা এখনো ধারণ করতে পারছি কিনা? আত্মত্যাগ ধারণের যে বিষয়টা, সেটা খুবই রাজনৈতিক বিষয়। আমাদের জনসাধারণের মনে এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, সরকারে যারা যান, সেটি শুধু একটা
আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে দেন। আমাদের ভাষার সবচেয়ে বড় সংকট যে জায়গাটাই তৈরি হয়েছে, বাংলা ভাষার যে একটা হুমকির মুখে, পৃথিবীর অধিকাংশ ভাষায় হুমকির মুখে থাকে, এমনকি ইংরেজিও নানা কারণে হুমকির মুখে ভাষা থাকে। ভাষা টেকানোর জন্যে একটা জাতিকে সচেষ্ট থাকতে হয়, তার লেখক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তি, তাদের প্রত্যেকের চেষ্টা করতে হয় তার ভাষার উৎকর্ষ সাধনের জন্য। ভাষা তো থেমে থাকে না। তো এই জায়গাটা আমাদের ভাষার সঙ্গে অর্থের যে সংযুক্তি, সেটা খুব কম। বাংলা ভাষায় অর্থ উপার্জনের যে জায়গা, সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। একটা ভাষা কখন মরে যায়? যদি সেই ভাষা আপনি ব্যবহার করে, সেই ভাষা যদি আপনি শিখে, যদি আপনি অর্থ না উপার্জন করতে না পারেন। এখন বাংলা ভাষায় আপনি শিখছেন, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না। আপনি চাকরি পাচ্ছেন, ইংরেজি না শিখলে আপনি চাকরি পাচ্ছেন না। আপনি যখন ব্যবসা করছেন, যে প্রযুক্তির যে ব্যবহার, সেখানে কিন্তু আপনাকে ইংরেজি ব্যবহার করতেই হচ্ছে। সুতরাং অর্থের উপার্জনের যে সমস্ত টুলসগুলো আছে, সেই সব জায়গায় কিন্তু বাংলা ভাষা পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বাংলা ভাষার যে প্রমিত রূপ, সেই প্রমিত রূপটা আমরা পরিগ্রহ করতে পারিনি। আমরা সেটাকে এখনো মানে প্রাতিষ্ঠানিকভাবে সেই জায়গায় নিয়ে, সেই উচ্চতায় নিতে পারিনি। যদি আন্তর্জাতিক মাতৃভাষা বলা হচ্ছে, কিন্তু এই ভাষার যে মর্যাদা, এটাকে যে বিশ্বের বুকে তুলে ধরা, এটা আন্তর্জাতিক অন্য অন্য বড় ভাষার সঙ্গে সিমিলারি যাওয়া, মানে সমান্তরালভাবে যাওয়ার যে শক্তি, সেটা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। আমাদের অ্যাম্বাসিগুলো সে ব্যাপারে কোনো কাজ করেছে বলে এতটা মনে হয়। শুধু তারা ওই স্বাধীনতা দিবস টিবস পালন করে, কিন্তু আমার ভাষার শ্রেষ্ঠ লেখকদেরকে সেই অ্যাম্বাসিগুলোর মাধ্যমে যে তাদেরকে নিয়ে যাওয়া, যে আমার ভাষার শ্রেষ্ঠ বইগুলোকে অনুবাদ করে সেই সব দেশের, পৃথিবীর সব দেশের মানুষের কাছে নিয়ে যাওয়া, সেটা করা হয়নি। করা হলে কিন্তু আমার দেশের যে আর্থিক যে মানে চলাচল, যেটাকে আমরা বলি, অর্থের যে জায়গাটা, সেটা আরও সচল হতো এবং আমার দেশের ভাষায় লিখে আমরা আন্তর্জাতিক পুরস্কার পেতাম। সেটা এখনও মানে আমরা করতে পারিনি। আপনি দেখেন, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রায় 150 বছর আগে। তারপরে আর কোনো বাঙালি কবি আজ পর্যন্ত নোবেল পুরস্কার পাননি। যদিও রবীন্দ্রনাথকে বলা হয় তিনি ব্রিটিশ উপনিবেশের কবি হিসাবে পেয়েছেন, তিনি অ্যাংলো কবি হিসাবে পেয়েছেন। তারপরেও তো বাংলা ভাষারই কবি তিনি পেয়েছিলেন, কিন্তু এরপরে পায়নি। অনেক ভালো ভালো কবি, সাহিত্যিক, শিল্পী আছে, পায়নি। অর্থাৎ আমার ভাষা যে একটা আন্তর্জাতিক ভাষা, তার একটা আন্তর্জাতিক সাহিত্যিক স্বীকৃতি কিন্তু আমাদের নেই। তো সব মিলিয়ে আমরা যে এত গর্ব করছি যে আমরা আত্মত্যাগ করেছি, কিন্তু আত্মত্যাগকারী শহীদদের মূল জায়গা ছিল মত প্রকাশের স্বাধীনতা। আপনি বলেন, হলফ করে বলতে পারবেন না যে কোনো গণমাধ্যম এখনো পর্যন্ত স্বাধীনভাবে কথা বলতে পারে। এই সরকারের সময়ও কি পারছে? কোনো একটা ভয় কাজ করে গণমাধ্যমের, সেলফ সেন্সরশিপ যেটাকে বলি, সেটাও কিন্তু আছে। সুতরাং আপনি মাতৃভাষার এই কথা বলবেন আর আপনার ভাষায় আপনি সত্য উচ্চারণ করতে পারবেন না, সে ভাষা কি করে টিকবে? তার মেরুদণ্ড কি করে সোজা থাকবে? জি স্যার, যেটি ইস্টার্ন ভাই বলছিলেন যে ভাষার সংকট তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন যতটুকু জানি যে বিশ্বে প্রায় 7,000 ভাষা ছিল, এর মধ্যে 3,000 ভাষায় বিলুপ্ত হয়ে গেছে, বাংলা ভাষাও বিলুপ্তির পথে। কারণ হিসেবে তিনি বলছেন যে অর্থের সম্পৃক্ততা খুব একটা নেই, যে আমি একটু কারণে। বিস্তৃতভাবে বলার চেষ্টা করি। আমরা আজকে মানে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আমরা প্রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। আজকে যে তরুণ বা আজকে যে নবীন প্রজন্ম, তার রচনার বইয়ে পাচ্ছে, তাদের পাঠ্য বইয়ে পাচ্ছে, এবং তার তথ্য হিসাবে জানে 21শে ফেব্রুয়ারি কেন বিখ্যাত, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু আসলে আমাদের যে 21শে ফেব্রুয়ারি দিনটি, যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছিল, সেখানে কিন্তু হ্যাঁ, একটা মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াই বলা যেতে পারে, বাংলা ভাষার দাবি আদায়ের সংগ্রাম বলা যেতে পারে, কিন্তু এর দাবিটা ছিল রাষ্ট্রভাষার দাবি। এবং আমি মনে করি না যে বাংলাদেশে কোনোদিনই এমন বাস্তবতা আসবে যেখানে যে আমরা যে গানে ঠিক আছে আবেগের ব্যাপার, যে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়। আসলে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, প্রায় সকল মানুষই বলা যেতে পারে, অল্প কিছু মানুষ বাদ দিয়ে, তাদের ভাষা হলো বাংলা, সেটাকে কোনো শক্তি, দেশীয় কিংবা বহিঃশক্তি কেড়ে নিতে পারে না। এটা হলো সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। 21শে ফেব্রুয়ারি হুমকিটা এসেছিল যখন রাষ্ট্রভাষা, পাকিস্তান রাষ্ট্রের প্রায় 65.7% মানুষ ছিল তারা বাংলা ভাষা তাদের মাতৃভাষা, এবং অন্য যে পশ্চিম অংশ, পাকিস্তানের যে পশ্চিম অংশ, সেখানকার কোনো মাতৃভাষা, ওই যে 4টি প্রদেশ ছিল, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং তখনকার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এখন যেটাকে বলা হয় খাইবার পাখতুনখোয়া, সেই প্রদেশগুলো কোনোটার কিন্তু মানুষের মাতৃভাষা কিন্তু উর্দু ছিল না। উর্দু ছিল মাত্র
শতকরা 7 ভাগ মানুষের ভাষা। পাকিস্তানি শাসকদের মনে হয়েছিল যে পাকিস্তান যেহেতু মুসলমানদের দেশ, এই দেশের জন্য উর্দু ভাষাটাকে হতে পারে এই বিচ্ছিন্ন দুটি মানে খণ্ডে নিজেরা দেশ, সে দেশটা ঐক্যের সূত্র হতে পারে, এটা তাদের মধ্যে অসন কাজ করছিল। এবং বিতর্কটা কিন্তু পাকিস্তান সৃষ্টি হওয়ার আগেই, আমি একটু প্রথমে দীর্ঘ করে বলছি, আগেই শুরু হয়েছিল যখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন, তিনি খুব নামকরা গণিতবিদ ছিলেন, তিনি ভবিষ্যৎ পাকিস্তান, আমি বলছি যে পাকিস্তান হওয়ার আগে কিন্তু এই প্রশ্নটা উঠেছিল, ভবিষ্যৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, তিনি উর্দুর প্রস্তাব করেছিলেন। এবং তিনি কেন করেছিলেন, যে ভারতের রাষ্ট্রভাষার ব্যাপারে কথা উঠেছিল, এটা ভাষা হবে হিন্দি। এবং গান্ধী মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়কে খুশি রাখার জন্য বলেছিলেন যে হিন্দি ভাষায় রাষ্ট্রভাষা হবে, তবে হিন্দুরা এটা লিখবে দেবনাগরী অক্ষরে আর মুসলমানরা লিখবে আরবি অক্ষরে। এটা কতটা বাস্তবসম্মত সেটা অন্য কথা, কিন্তু এটা প্রস্তাব করেছিলেন। তো যেহেতু ভারত বা হিন্দুস্তানে হিন্দি বলা হচ্ছে, সে কারণে এখানে পাকিস্তানের জন্য বলা হচ্ছিল পাকিস্তানে এটা হবে উর্দু। এখানে বাংলার কোনো বিবেচনাই ছিল না। যেভাবে চৌধুরী রহমত আলী যখন পাকিস্তানের কথা ভেবেছিলেন, তখন এখানে বাংলার কোনো জায়গা ছিল না, বাংলা বিবেচনার মধ্যে তারা ছিল না। এবং যখন এটা ঘোষণা করা হলো, জিন্না ঢাকায় এসে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিলেন কারা? প্রধানত ছাত্ররা এবং সচিবালয়ের কর্মচারীরা। সচিবালয়ের কর্মচারী সরকারি কর্মচারী ছিলেন। কেন করেছেন? ওই যে রেজাউদ্দিন স্টালিন যেটা বললেন, যে তারা দেখেছেন যদি উর্দু যদি রাষ্ট্রভাষা হয়, তাহলে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে যেহেতু তারা অগ্রাধিকার পাবে, এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যদি উচ্চশিক্ষিত হয় সেখানে পিছিয়ে যাবে, একটা ভাষার উপর তার দখলের অভাবে। কাজে ওই দিক থেকে এটা কিন্তু অর্থনৈতিক দাবি ছিল, রাজনীতি তো ছিল, গণতান্ত্রিক দাবি তো ছিলই, কারণ বেশিরভাগ লোকের মুখের ভাষাকে বঞ্চিত করে একটা অন্য ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজে এটা একই সঙ্গে গণতান্ত্রিক দাবি, রাজনৈতিক দাবি, একই সঙ্গে অর্থনৈতিক দাবি এবং সামাজিক সাংস্কৃতিক দাবিও ছিল। কিন্তু আমরা ঘুরে ফিরে ব্যাপারটা কি, ওই সাংস্কৃতিক দাবি এটার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এক, 2 নম্বর কথা হলো, যখন আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে গুরুত্ব দিচ্ছি, ওই রাষ্ট্রভাষার ব্যাপারটিকে আমার অনেক সময় মনে হয় যেটা আমরা ইচ্ছাকৃতভাবেও অনেক ক্ষেত্রে এই কাজটা করছি। আমরা তখন কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি, যে ওই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্পিডটা কিন্তু আলাদা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেটা মূল স্পিড, সেটা হলো যে পৃথিবীতে অনেক বিলুপ্ত ভাষা আছে, অনেক জাতি সম্প্রদায়ের, যাদের হয়তো একজন মাত্র লোক এখন ওই ভাষায় কথা বলে, মাতৃভাষায়, এবং এই লোকটি মারা যাওয়ার পরে সে ভাষাটা টিকবে না। অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের এই বাংলাদেশেও আছে যাদের লিপি নাই, মৌখিক ভাষা আছে কিন্তু ব্যবহার নাই, লিপি নাই। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাটা হলো এই বিলুপ্ত মাতৃভাষাগুলোকে পৃষ্ঠপোষকতা করা এবং এগুলোর লিপি, যেখানে যাদের নাই লিপি তৈরি করে এগুলো করা। কিন্তু আমরা এটাকে মিলিয়ে ফেলেছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু বিলুপ্ত যে মাতৃভাষাগুলো সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলোকে পৃষ্ঠপোষকতা করা রাষ্ট্রীয়ভাবে, কিন্তু রাষ্ট্রভাষার দাবিটা তো অন্য, সেদিকে তো আমরা খুব একটা দেখছি না। এমনকি যারা ভাষা শহীদ হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা তালিকাই পাই নাই। সেটা একটা সবচেয়ে বড় সংকট। আর আপনি যেটা বললেন যে আমাদের যে বিলুপ্ত প্রায় ভাষাগুলো, সেগুলো আমাদের সংরক্ষণ করা, তার লিপিগুলোকে উদ্ধার করা এবং আমাদের ঐতিহাসিক নিদর্শনের জন্য, গবেষণার জন্য সেগুলো রাখা। পৃথিবীতে অনেক ভাষা বিলুপ্ত হয়ে যায়, তার প্রধান কারণ হলো সেটা অভিজাততন্ত্রের ভাষায় যখন রূপ নেয়, সাধারণ মানুষ যখন সেই ভাষায় লিখতে এবং বলতে পারে না, তখন সেই ভাষা বিলুপ্ত হয়। এবং সাধারণ মানুষ সেই ভাষা দিয়ে যখন কোনো উপার্জন করতে পারে না, ভাষার প্রতি তাদের গুরুত্ব হারিয়ে যায়। যেরকম আমি হিব্রু ভাষার কথা বলতে পারি, এটা অভিজাততন্ত্রের ভাষায় রূপ নিয়েছিল। হিব্রু ভাষা পৃথিবী থেকে এত শক্তিশালী ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এখন সরকার চেষ্টা করছে কবি সাহিত্যিকদেরকে মানে প্রণোদনা দিয়ে সেই ভাষায় কবিতা লেখাতে। আমি অনেক ইহুদি কবির সঙ্গে আমার যোগাযোগ আছে, ওরা হিব্রুতে আমার কবিতা অনুবাদও করেছে। আমি হিব্রু ভাষার সাইজটা দেখলাম কেমন, দেখতেও সুন্দর, কিন্তু ওই ভাষায় এখন আর কথা বলে না তারা। এবং দেখেন সংস্কৃত ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা, সেই ভাষায় কালিদাসের মতো কবিরা, সে ভাষাও বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ যখন কোনো ভাষা শুধু অভিজাততন্ত্রের ভাষা হয়ে যায়, সাধারণ মানুষের সঙ্গে ভাষার সম্পর্ক হারিয়ে যায়, তো অর্থনৈতিক উপার্জনটা শুধুমাত্র উচ্চবিত্তরাই করতে থাকে, নিম্ন শ্রেণীর মানে সাধারণ মানুষের কাছে ভাষা তখন গুরুত্ব হারিয়ে ফেলে, তারা সেই ভাষায় কথা বলতে চায় না। সেটা বাংলার ক্ষেত্রেও ঘটতে পারে, যদি এই বাংলা ভাষা সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র হয়, উপনিবেশ প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেই ধরেন যদি এখানে এই বাংলাদেশে উপনিবেশ
তৈরি করে যে কোনো দেশ, তখন সেই দেশ তার ভাষা এখানে দেবে। ফার্সি ভাষা এখানে এসেছিল, তখন সমস্যা হয়েছে। ইংরেজি এসেছিল, সমস্যা হয়েছে। জাতির অনেক সংকট পেরিত হয় ভাষার জন্যে। এবং আপনি দেখেন যে এই আফ্রিকার একটা ছোট্ট দেশ মার্তিকিনি, হুম। সেই দেশ ফরাসি উপনিবেশ। সেই দেশের মানুষকে তো ফরাসি ভাষায় কথা বলতে হচ্ছে। এখনও তারা সেই ভাষায় কথা বলে, মাতৃভাষা তাদের বলতেই পারে নাই। কিন্তু সেই দেশের এক কবির নাম হলো এম এস সেজুয়ার। সে থাকতো ফ্রান্সে। সে দেখলো আমার দেশের মাতৃভাষা ভয়ঙ্কর মানে হুমকির মুখে। সে তখন একটা কবিতার বই লিখলো, ঘরে ফেরার খাতা। সে বই সে লিখলো বসে, হয়তো ইংরেজিতেই লিখলো বা ফার্সি ভাষায় লিখলো, ফরাসি ভাষায় লিখলো। সে সেই বই আবার অনুবাদ করলো তার ভাষায়, নিজের ভাষায় সেই বই লিখে বের করে সে নিয়ে তার দেশে চলে গেল। আমার ভাষাকে বাঁচাতে হবে। এ হচ্ছে একটা কবির কাজ, লেখকের কাজ, সাহিত্যিকের কাজ। আজকে আমাদের যে বাংলা একাডেমি, সেখানে মাতৃভাষা রক্ষার জন্য, মাতৃভাষার সমৃদ্ধির জন্য তারা কি করছে সেটা আমাদের দেখতে হবে। সেখানে গবেষণাটা কত হচ্ছে আমাদের দেখতে হবে। শুধু বইমেলায় কি তাদের কাজ? আর বইমেলায় কি বই বের হয়? এই যে মোর্শেদ ভাই বলতে পারেন, অসংখ্য ভুল বানান, ভুল বাক্য, মানে একেবারে মানে অসম্পাদিত বই দিয়ে ভরা। মানুষ যাচ্ছে, বই কিনছে না। যে মানুষ আজকে ঢুকেছে 21-এর দিন, যদি একজন একটা করে বই কেনে, কোনো বই থাকবে না সেখানে। তাহলে এই বইমেলার কি অর্থ দাঁড়াচ্ছে? সে বইমেলায় বসে বই বিক্রি হচ্ছে না। একজন তরুণ প্রকাশক হাহুতাশ করছে, একজন প্রকাশক হাহুতাশ করতে, তারা তাকিয়ে থাকে সরকার কখন তার বই কিনবে। আর আমাদের বাংলা বানানের অবস্থা কি? প্রমিত বাংলা বানান এখনও আমরা পাইনি। একটা বিজ্ঞান মনস্ক একটা বাংলা বানান রীতি রূপরেখা করতে হবে, যে 100 বছর যেন আমার জাতিগোষ্ঠীর শিক্ষিত লোকেরা এইভাবে বাংলা লিখতে পারে। সেটাও তো এখন সে বিষয়ে কোনো গবেষণা নেই। আমাদের ভাষা আর্কাইভ নেই। কি আছে আমাদের? 53 বছর একটা ভাষা আর্কাইভ দরকার ছিল। ওই যে শুধু আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা আর বক্তৃতার মধ্যে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। তো তাহলে তো হবে না। তাহলে আপনি মাতৃভাষা 21শে ফেব্রুয়ারি এলে আমরা ফুল দেবো, এটা করবো, সেটা করবো, তারপরে সব বিস্তৃত হব। আর আমার ভাষায় আমি লেখাপড়া করে চাকরি পাই না, আমাকে অবশ্যই কর্পোরেট সেক্টরে গিয়ে আমাকে বলতে হয় ইংরেজিতে। যদি ভালো ইংরেজি না বলে তাকে তো নেবে না, সেখানে চাকরি হবে না তার। আমি সুন্দর করে শুদ্ধ করে বাংলা বলতে পারলে আপনাকে চাকরি দেবেন? সেটাই। স্যার, আরেকটা ছোট্ট একটা বিষয় মাথায় আসলো হঠাৎ করে, যে প্রভাত ফেরিটা কিভাবে প্রথম প্রহর হয়ে গেল, এটি একটা। আরেকটু পেছনে দিতে চাই যে রাষ্ট্রভাষা যখন আন্দোলন চলছিল, তখন তো 3টা স্লোগান খুব জনপ্রিয় ছিল: রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বত্র বাংলা ভাষা চাই। আচ্ছা। তো সর্বত্র বাংলা ভাষাটা এখনো আমরা করতে পারি নাই। সীমাবদ্ধতা কোথায়? না, এটা প্রচেষ্টা ছিল এবং বাংলা আমাদের রাষ্ট্রভাষা, সাংবিধানিকভাবে আমাদের মানে আমরা বাধ্য বাংলা ভাষাতেই রাষ্ট্রের সমস্ত কার্য নির্বাহ করা। হুম। এবং এখন পর্যন্ত সরকারি কাজকর্ম কিন্তু বাংলাতে হয়। এখন পর্যন্ত হয় বলছি, মানে সামনে যদি না হয় তাহলে বোধহয় সেটা হয়তো আমি অবাক হব না। কিন্তু একই দেশে শুধু সরকারি কাজকর্মগুলো বাংলা ভাষায় হবে, বাইরে যে কর্পোরেট সেক্টরের কথা বলছি, বিভিন্ন এনজিও সেক্টরের কথা বলি, কিছু বিদেশি যোগাযোগের জন্য সেটা সরকারি প্রতিষ্ঠানই হোক বা এনজিও সেক্টরই হোক বা কর্পোরেট সেক্টরে, কিছু এটা সব দেশে আছে, দ্বিতীয় ভাষা ব্যবহার করতেই পারে, ইংরেজি ভাষা ব্যবহার করতে পারে। কিন্তু এখনও দেখা যাচ্ছে সরকারি দপ্তরেও বাংলা ভাষার পাশাপাশি সুযোগ পেলে কিছু কিছু জায়গাতে প্রয়োজন নেই, হয়তো ডোনারদের কোনো প্রতিনিধি নাই। এটা আমি আগেও বলেছি, এখানেও বোধহয় বলে গেছি কয়েক বছর আগে, যে ডোনারদের কোনো প্রতিনিধি নাই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ইংরেজি ভাষায় ব্যানার টাঙানো হচ্ছে, যে ফোল্ডার দেওয়া হচ্ছে সেটা ইংরেজি ভাষায় করা হচ্ছে, এগুলি করা হচ্ছে। এখানে আমাদের আসলে দেশপ্রেমের অভাবে একটা ব্যাপার আছে, অঙ্গীকারের অভাবে একটা ব্যাপার আছে। আগে একটা ব্যাপার ছিল যে একটা যে অজুহাত ছিল বা যুক্তিবায়ু বলা যেতে পারে, যে বাংলায় যথেষ্ট পরিমাণ পাঠ্যপুস্তক নাই, বাংলাতে আমরা পড়াবো কীভাবে? যদি বাংলা সে না পড়তে পারে, সবাই তো বাংলা ভাষা সাহিত্য করবে না, তাহলে সে কাজ করবে কিভাবে? কিন্তু সেটার জন্য পাকিস্তানি আমলে কিন্তু বাংলা একাডেমির অতিরিক্ত বাংলা উন্নয়ন বোর্ড নামে একটা সংস্থা হয়েছিল। তারা পরিভাষা তৈরি করেছে, পাঠ্যপুস্তক বাংলা অনুবাদ করেছে, অনেক কাজ কিন্তু এগিয়েছিল। বাংলায় হওয়ার পরেও কিছুদিন এসব কাজ ছিল, কিন্তু এখন সে আমরা মনেই করছি না। আপনি দেখবেন, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আগে একটা সময় ছিল, আজ থেকে হয়তো 15 বছর আগেও ছিল বা 20 বছর আগেও ছিল, প্রতি ফেব্রুয়ারি মাস এলেই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে একটা পরিপত্র জারি হতো। এটা নিয়ম করার কথা না, তারপরে পরিপত্র জারি করে বলা হতো যে সরকারি কাজ করবে এবং সব ক্ষেত্রে বাংলার প্রচলন করতে হবে। এখন সেটার প্রয়োজন আর হয় না, করা হয় না, এখন করা হয় না। কিন্তু আমি যতদূর জানি এখন করা হয় না, কারণ আমরা ধরেই নিচ্ছি যে এখন এই বিশ্বায়নের কথা বলি, আমরা তো স্লোগানের মতো অনেক কথা বলি, বিশ্বায়নের যুগে বাংলা এখন এটা আর প্রয়োজন নাই। একমাত্র বাংলা ভাষা সাহিত্য ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে আর কোনো বিষয় এখন
বাংলাতে পড়ানো হয় না, হয়তো বাংলা ইংরেজি মেশানো পড়ানো হয়। ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা তো বইও পড়ে না, তারা ওই যে ডাউনলোড করে ইন্টারনেট থেকে ইংরেজিতে পড়ে ওই পিডিএফ নিয়ে পড়ে। পিডিএফ করে তারা কিন্তু করে দেখেন আসছে। মোর্শেদ ভাই যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে বিজ্ঞানের পরিভাষাগুলো অসাধারণ করে দিয়েছিলেন না, পরেও করেছিলাম না, জীববিজ্ঞান, হ্যাঁ, রসায়ন, করেছেন। এগুলো তার করা, আমরা রবীন্দ্রনাথের করা। না প্রাতিষ্ঠানিকভাবে আমরা করেছি, এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা বই পড়েছি, আমরা তো সায়েন্স ছাত্র ছিলাম, পড়েছি। আমরা জীববিজ্ঞান পড়েছি, রসায়ন পড়েছি, কেমিস্ট্রিকে রসায়ন অসাধারণ বা কি চমৎকার এখন শব্দ। বাংলা একটা বাংলা ইংলিশ মিডিয়ামে পড়ছে, যারা সে সুযোগ পাচ্ছে না তারা একটা ইংলিশ ভার্সানে পড়ছে, এটা আসলে কিছুই না। কিন্তু বাংলা, আমি এটাও জানি যে বাংলা পত্রিকায় চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেখানে ওই কি বলে খোঁজা হচ্ছে কি বলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা খোঁজা হচ্ছে HR শাখা ওইভাবে করে, বা আপনাদের মিডিয়াতেও এরকম হয়। তো যে বাংলা শিখে নেয়, বলছি না তাকে বাংলা অনার্স পড়তে হবে, মাস্টার্স পড়তে হবে, কিন্তু তাকে বাংলা জানতে হবে, কিন্তু সেটা না, তারা ওইভাবে করছে। এটা আমার সবটাই যে হয়ে যাচ্ছে তা না, আমার মনে হয় এখানে আমাদের একটা ভূমিকা আছে, কারণ আমাদের তো অনেকের স্বপ্ন, আমাদের তরুণদের অনেকেরই স্বপ্ন, এমনকি যে আন্দোলন সংগ্রাম আজকে করছে, আমি একটু সাহস করেই বলছি, তাদের অনেকেরই স্বপ্ন কিন্তু একটা পর্যায়ে পর তারা বিদেশে চলে যাবে। তো সেই বাংলা শিখে কী করবে? তা বাংলা কি দরকার? এই যে রেজাউদ্দিন স্টালিন বলছিলেন, এইখানে বসার আগেও বলছিলেন যে বইমেলায় যে হতাশ হচ্ছেন যে বই কেউ কিনছে না, তো বই তো বাংলার, এগুলো তারা তো অনেকে বাংলা পড়তে পারে না। আমাদের যারা বাংলা ভাষা সাহিত্য নিয়ে কাজ করে, মঞ্চে আমরা বক্তৃতা দিই, সংস্কৃতি চর্চা করি, তাদের ছেলে মেয়েদেরকেও কিন্তু আমরা এখন বাংলা শেখাচ্ছি না। আমি বলছি না বাংলা এবং তারা বাংলায় লেখাপড়া করছেও না, পড়তেও পারে না, তারা বাংলা অনেকে পড়তেও পারে না। তাহলে আমি কেন আশা করব যে বইমেলায় যে তারা বাংলা বই কিনবে, শুধু পড়তে পারবে না সেটা। এই দায়টা কার আসলে? এই দায়টা দায়িত্ব প্রধানত সরকারের, রাষ্ট্রের। সরকারের, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা এবার 1 এবং 2রা ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব করলাম। তো জাতীয় কবিতা উৎসবে একজন বাইরের কবি এলেন, তিনি শাহাবুদ্দিন, ইরানের কবি, খুব বয়স্ক মানুষ, প্রায় 75-80 বছর বয়স। তো উনি একটা অসাধারণ বক্তৃতা করলেন তার ইরানের ভাষা নিয়ে, তাদের মাতৃভাষা নিয়ে, ফার্সি নিয়ে, চমৎকার, এবং কিছু কবিতাও পড়লেন। তিনি বারবার একটা কথা বলছিলেন যে আমি বাংলাদেশে এটা একটা বিষয় দেখে খুব অবাক হয়েছে যে তোমাদের ইংরেজি প্রীতি, তোমাদের তো নিজের মাতৃভাষার কোনো প্রীতিই নাই, বারবার বলছিল, এবং আমরা খুব লজ্জাবোধ করছিলাম। এবং আমি পরে শাহাবুদ্দিন সাহেবকে বললাম যে আপনি খুব সত্য কথা বলেছেন, সামনে আজকে 21শে ফেব্রুয়ারি, আর আমরা আমার মাতৃভাষা, ও বলে কি যে আমি তো তোমাদের সব লোকজন এসে খেলে আমার সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাই, আমি তো পাশে দোভাষী রাখছি, ও বাংলায় কথা বললে ও ট্রান্সলেট করে দিবে, করে দিবে। এটা জাতীয় হীনমন্যতা আমাদের মধ্যে আছে, কি একটা হীনমন্যতা। এবং সেই জন্য মধ্যযুগের কবি আব্দুল হাকিম বলছেন, যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ মধ্যযুগেও বাংলা ভাষা শেখাকে, বাংলা ভাষায় কথা বলাকে খুব ছোট করে দেখা হতো, এখনও তাই। কিন্তু ভাষার প্রেম সম্পর্কে একটা ছোট্ট গল্প দিই, অনেকে জানলে খুশি হবেন। যে এই দাগিস্তান খুব ছোট্ট, 3 লাখ 3.5 লাখ লোক ছিল, এখন হয়তো 6 লাখ লোক। সেই দেশের এক কবিরা, রাশিয়ার অন্তর্গত একটা দেশ ছিল, এখন স্বাধীন। এই দাগিস্তানের এক কবির নাম হলো রাসুল হামজাতাভ, বিখ্যাত কবি। বিখ্যাত কবি, সারা পৃথিবীতে তার কবিতা অনুবাদ হয়েছে। তার বইয়ের নাম হলো মায় দাগিস্তান, তার ভাষার নাম হচ্ছে আভার ভাষা। তো ওনার অনেক বয়স্ক কবি পুরস্কার পেয়েছে, বাইরের অনেক পুরস্কার। তো সাংবাদিকরা ওনার সঙ্গে সাক্ষাৎকার নিতে গেছে, তাকে জিজ্ঞেস করছে যে আপনার জাতির বৈশিষ্ট্য কি, আপনি তো আপনার দেশকে এত ভালোবাসেন। বলছে আমার জাতির হলো বৈশিষ্ট্য 2টা। এক সময় আমরা অবনত হই শুধুমাত্র ঝর্ণার জল পান করার সময়, ঝর্ণার পানি পান করার সময়, আর একবার অবনত হই ফুলের সৌরভ নেওয়ার সময়। আর কখনো আমার জাতি অবনত হয় না। মাত্র 3.5 লাখ লোক। বলছে আপনি মৃত্যুর সময় আপনার কামনা কি, স্বপ্ন কি, এই সময় আপনি কি চান? উনি বলছেন যে আমি যখন মৃত্যুবরণ করবো, আমার মৃত্যুসজ্জায় 2জন আভার ভাষার লোক আমার কানের কাছে, আমার মাতৃভাষার 2জন লোক আমার কানের কাছে কথা বলতে থাকবে, আমি ওদের কথা শুনতে শুনতে মৃত্যুবরণ করব। কি পরিমাণ দেশপ্রেম থাকলে, ভাষা প্রেম থাকলে একজন লেখক, একজন কবি এরকম কথা বলতে পারে। কিন্তু স্যার যে বললেন যে তরুণদের মধ্যে একটা মানে আকাঙ্ক্ষা যে বাংলাদেশে থেকে কি হবে, বাংলা ভাষা শিখে কি হবে, ইংরেজিটাই আসলে একটা তরুণ যদি আজকে সে যদি এমএ পাস করে, বাংলা দেশপ্রেমের কি ঘাটতি আছে? না, বাংলা এমএ পাস করে, সে যদি আপনার রাষ্ট্রের কাছে কোনো না পায়, কোনো তার যদি ইনসেন্টিভ না পায়, বাংলা ভাষা সাহিত্য পড়তে হবে তা না, বাংলা মাধ্যম যদি সে পড়ে, তার টেক্সটগুলো বাংলায় সে পড়লো, সে চাকরি না পায়, সে যদি কোনো জায়গায় যে যোগ্য তার সমাদর এবং সম্মান না পায়, সে তাকে ইংরেজি বলতেই হবে, ইংরেজি ছাড়া চলবে না, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বাংলা বলতে, আমি যেটাই বলছি, অর্থনৈতিক জায়গা থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, তো সে বাংলা শিখবে কেন? তাহলে স্যার, তাহলে যে বৈষম্য বা দুর্বলের উপর সবলের যে আধিপত্য, এটার যে অবসানটা হলো, এই আকাঙ্ক্ষার কি আমরা কখনোই অর্জন করতে? না, আমরা এই ভাষার সঙ্গে এই ব্যাপারটাকে তো সংযুক্ত করছি না, এখনো করছি না।
এটা হলো একটা স্লোগান। আর আমরা তো সব স্লোগান প্রিয় জাতি, বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিই। যেমন এই ভাষা নিয়েও আমরা কি করেছি, ভাষা নিয়ে যে কাজগুলো হতো ফেব্রুয়ারি মাসে, এটা আমি পাকিস্তান, এটা আমরা পরাধীন আমল বলি, ঔপনিবেশিক আমল বলি, সে সময় কিন্তু ঠিক ফেব্রুয়ারি মাস আসলে একটা ছাত্ররা এই কাজটা করতো, সবগুলো সাইনবোর্ড বাংলাতে লিখতে বাধ্য করতো, ভেঙেও ফেলতো ইংরেজিতে লেখা থাকলে, কী বলে গাড়ির নাম্বার প্লেট। এখন তো সরকারি নির্দেশে লেখা হয়, হ্যাঁ, যদি সরকারি নির্দেশটা কড়াকড়ি না থাকে তাহলে হয়তো আমরা নিজেরাই ইংরেজিতে লিখতে শুরু করবো, এটা হতে পারে। তো নাম্বার প্লেট লিখতে বাধ্য করা হতো, গাড়ির সামনে স্টিকার লাগাতো ছাত্ররা চাঁদা তুলে, একটি অক্ষর, একটা ক অক্ষর, একটি অক্ষর, জাতির প্রাণ, এরকম একটা স্লোগান দেওয়া হতো। এইগুলো একটা আনুষ্ঠানিকতা, ঠিক, এটা আনুষ্ঠানিকতা, এইগুলোও তো একটা মূল্য আছে, সেগুলো ছিল, কিন্তু এখন তো নাই আসলে ব্যাপারটা। আমি সময় টিভিকে একটা বিষয় আজকে ধন্যবাদ দিতে একটু চাই। আমি বলে শেষ করি, আমি এখানে এসে আপনাদের এখানে আসার পরে শুনলাম প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা আজকে মাতৃভাষা ইনস্টিটিউটে দিয়েছেন। তিনি বলেছেন ইংরেজি শিখলে বাংলা ভুলে যেতে হবে, এটা ঠিক না, এটা কথা ঠিক না। হ্যাঁ, করা যাবে না। ইংরেজি শিখলে আমরা তো দ্বিতীয় ভাষা শিক্ষার বিরুদ্ধে না, ইংরেজি কেন, সে ফার্সি শিক্ষুক, কেউ জার্মান শিক্ষকের তো দরকার, শিখে আছে, এবং আগেও শেখা হতো, এখন বেশি হয়তো শিখবে, কিন্তু তাকে কিন্তু বাংলাটা শিখতেই হবে, এটা একটা ব্যাপার। এখন জার্মানিতে গিয়ে কেউ কিন্তু জার্মান ভাষা না জানলে সে কিন্তু কোনো ভালো কাজ পাবে না। সে যে আমি ইংরেজি ভাষী বাইরেও তো অনেক দেশ আছে পৃথিবীতে, কিন্তু এখানে বাংলা শেখা বলতে যে কথা বলতে পারে, এটাকে না কথা বলতে না, এটাকে অনেকেই মিন করে আর কি, সেটা কথাও তো বলতে পারে না, বোঝে থাকে, কথাও তো শুদ্ধ করে কথা তো বাংলাটা প্রমিত যে উচ্চারণ, আমার বাংলা রীতির যে একটা বিজ্ঞান মনস্ক যে উচ্চারণ, ভাষার যে শৃঙ্খলা, সেই জায়গায় তো আমরা নাই। আর সবচেয়ে বড় কথা আপনি দেখেন যে বিষয়টা আমরা সবসময় বলতে চেষ্টা করছি যে আমার ভাষার একটা প্রমিত রূপ আমাদের দিতে হবে, এবং সেই রূপটাকে আমাদের ধরে রাখতে হবে, তার নিয়ে গবেষণা করতে হবে, অনেক কাজ আমাদের বাকি। আমরা তো সেই কাজগুলো করছি না, বরং ওই আমরা শুধুমাত্র ইংরেজি শেখার জন্য ইংরেজি পড়ে চাকরি পাবো, ইংরেজি করবো, এটা করবো, এটা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। আমাদের ভাষার প্রতি সেই প্রেম, মাতৃভাষার দেশের প্রতি প্রেম, সেগুলো শুধু প্রাতিষ্ঠানিকতায় রূপ নিয়েছে, এবং আমাদের সরকার, রাষ্ট্র সব কিছুর মধ্যে সেই সমস্যাটা দেখা দিচ্ছে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন, সে তার মাতৃভাষাকে অগ্রাধিকার দিবে, পরবর্তীকালে সে তার ভাষাটা বলবে। আমরা ভালো করে বাংলাটা যদি শিখি, ইংরেজিটাও ভালো করে বলতে পারবো। সৈয়দ মুস্তফা আলী 11টা ভাষা জানতেন, সে কিন্তু লিখেছেন বাংলায়। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি জানতেন মাতৃভাষার মতো, কিন্তু তাকে তার শিক্ষক বলেছিল তুমি তোমার মাতৃভাষায় কবিতা লেখো, নাহলে জীবনে কোনদিন তুমি কবি হতে পারবে না। সে ফিরে এসে মাতৃভাষায় কবিতা লিখেছে। অর্থাৎ মাতৃভাষার বোঝার জন্য, জানার জন্য অন্য দেশের লোক আমাদের সবক দেয় যে বাবা তুই তোর নিজের ভাষাটা ভালো করে শেখ। সেটাই আমরা শিখতে চাই না। কিন্তু এই আবেগ যে ছিল এবং উদ্দীপনা ছিল, সেটা কমছে কেন? কমছে তার প্রধান কারণ, শুনুন, আপনার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যদি আপনার ভাষার যে মানে গতি, সেই গতিটাকে রুদ্ধ করে দেওয়া হয়, সেই গতিটা যদি সামনে এগোতে না পারে, এবং তরুণরা যদি তার সঙ্গে জীবিকাকে সম্পৃক্ত করতে না পারে, রাজনীতিকে সম্পৃক্ত করতে না পারে, তার স্বপ্নকে সম্পৃক্ত করতে না পারে, তাহলে ভাষা কি স্তিমিত হয়ে যাবে। একটা নদীকে যদি আপনি বারবার ইয়ে করতে থাকেন, সামনে যদি আপনি ব্যারিকেড দিতে থাকেন, তাহলে সে নদী কি এগোতে পারবে? সে স্রোতবহন নদী তো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। তো সেই অবস্থা, ভাষার সামনে তো ব্যারিকেড, অনেক ব্যারিকেড, অদৃশ্য ব্যারিকেড, যেটা আমরা দেখতে পাই না, আমরা ভাবতেও পারি না, তাই না? স্যার, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, 20 সেকেন্ড সময় আছে, যদি একটু বলতেন যে ব্যারিকেড গুলো আসলে কি? ওই যে আমি বললাম প্রথমত, আমাদের মূলগতভাবে আমরা জাতীয় হন্যমন্যতা বাঙালির আছে, আমরা কিন্তু কথায় কথায় বাংলা ইংলিশ চলে আসছে আমাদের, চলে আসে জাতীয় না, সেটা আমি অন্যায় মনে করি না, দুই একটা শব্দ এটা অন্যায় মনে করি না। আমরা আমাকে যে চেয়ার বললে আমার দোষ হবে, কে দ্বারা বলতে হবে, এটা যারা বলে তারা ওই যে ফাল্গুনের মতো, এটা কোনো দরকার না। হ্যাঁ, এটা কোনো দরকার নেই, এগুলো ভাষা গ্রহণ করে নিয়েছে। এটা জাতীয় হীনমন্যতা এবং আত্মবিশ্বাস হবে একটা বিরাট ব্যাপার আছে, এবং আমাদের সিদ্ধান্তহীনতা আছে। আসলেও কি আমরা চাই কিনা, যদি আমরা চাই তাহলে এটা কোনো সমস্যা না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।